আজ আমরা মর্গান হাউসের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটার গভীরে যাব। টাকা নিয়ে আমাদের অনেক জানাশোনা ধারণাকে এখানে একটু অন্যভাবে দেখার চেষ্টা করা হবে। চলুন এই কথাটা দিয়েই শুরু করা যাক। কারণ টাকার দুনিয়ায় প্রতিভা বা জিনিয়াস বলতে আমরা যা বুঝি, ব্যাপারটা কিন্তু সবসময় ততটা সোজাসাপটা হয় না। এই ব্যাপারটা আরও পরিষ্কার করে বুঝতে আসুন দুটো একদম আলাদা ধরনের গল্প শুনি। একদিকে দেখুন একজন তুখোর টেক এক্সিকিউটিভ, নামকরা ডিগ্রি আছে, কিন্তু শেষমেশ তিনি দেউলিয়া হয়ে গেলেন। আর অন্যদিকে একজন সাধারণ দারোয়ান, যার টাকা পয়সার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই ছিল না। কিন্তু অবাক করা ব্যাপার হল, যখন সেই দারোয়ান রোনাল্ড রিড মারা গেলেন, তিনি চ্যারিটির জন্য রেখে গেলেন $80 লক্ষ এক বিশাল সম্পদ। তার পরিচিত সবাই তো শুনে হতবাক। এটা কিভাবে সম্ভব? মানে আর্থিক সাফল্য নিয়ে আমাদের যা যা ধারণা আছে, এই ঘটনাটা তো সেগুলোকে একেবারে ওলটপালট করে দিচ্ছে, তাই না? এর উত্তরটা লুকিয়ে আছে বইটার মূল বক্তব্যে। টাকা পয়সার কিছু নতুন নিয়ম আমাদের বুঝতে হবে, আর সেখানে বুদ্ধির চেয়েও আচরণের গুরুত্ব অনেক বেশি। আর্থিক সাফল্য কিন্তু কোনো সায়েন্সের মতো না, যেখানে 2 আর 2 সবসময় 4 হবে। এটা বরং একটা সফট স্কিল, মানে আপনি কি জানেন তার চেয়ে অনেক বেশি জরুরি হলো আপনি কেমন আচরণ করছেন। এবার তাহলে রোনাল্ড রিড আর সেই টেক এক্সিকিউটিভের গল্পে ফেরা যাক। পার্থক্যটা কোথায় ছিল? বুদ্ধিতে? বা কে কত আয় করত তাতে? না, রোনাল্ড রিড ছিলেন ধৈর্যশীল, আর সেই এক্সিকিউটিভ ছিলেন লোভী। ব্যাস এতকুই। এই যে আচরণের কথা বলছি, এটা ফিন্যান্সের একটা অত্যন্ত শক্তিশালী ব্যাপারের সাথে জড়িত। আর সেটা হলো সময়। আর সময়ের সাথে সাথে আসে চক্রবৃদ্ধি সুদের জাদু। ওয়ারেন বাফেটের কথাই ভাবুন না। সবাই তাকে একজন অসাধারণ ইনভেস্টর হিসেবে চেনে, কিন্তু তার আসল সুপার পাওয়ারটা কি জানেন? শুধু বিনিয়োগের দক্ষতা নয়, বরং লম্বা সময় ধরে খেলায় টিকে থাকা। এই যে সংখ্যাটা দেখছেন, $84 বিলিয়ন, এটা তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ। কিন্তু আসল চমকটা হলো, এই টাকাটা এলো কিভাবে? একবার ভাবুন তো, বাফেট যদি 30 বছর বয়সে ইনভেস্টিং শুরু করে 60 বছরে রিটায়ার করতেন, তাহলে তার কাছে থাকত মাত্র $11.9 মিলিয়ন। মানে তার আসল সম্পদের 99.9% তৈরি হতো না। এই চার্টটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। জিম সাইমন্স নামে আরেকজন ইনভেস্টর আছেন, যার বার্ষিক রিটার্ন বাফেটের চেয়ে অনেক বেশি। কিন্তু বাফেট যেহেতু অনেক লম্বা সময় ধরে বিনিয়োগ করে গেছেন, তার মোট সম্পদ সাইমন্সের চেয়ে বহুগুণ বেশি। তাহলে বাফেটের গল্প থেকে আমরা একটা জরুরি জিনিস শিখতে পারি। টাকা কামানো এক জিনিস, আর সেই টাকা ধরে রাখা, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা খেলা, এবং অনেক বেশি কঠিন একটা চ্যালেঞ্জ। কিংবদন্তি ট্রেডার জেসি লিভারমোরের গল্পটা শুনলে এটা আরও ভালোভাবে বোঝা যায়। তিনি ধনী হওয়ার ব্যাপারে জিনিয়াস ছিলেন, কিন্তু ধনী থাকার কৌশলটা তার জানা ছিল না। দেখুন, 1929 সালে তিনি প্রায় $3 বিলিয়ন কামালেন, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে বড় বড় বাজি ধরতে শুরু করলেন, আর শেষে সব কিছু হারিয়ে ফেললেন। পরিণতিটা ছিল খুবই দুঃখজনক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ধনী হতে গেলে হয়তো ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয়। কিন্তু ধনী থাকতে গেলে ঠিক তার উল্টো মানসিকতা লাগে। মিতব্যয়ী হতে হয়, আর সবসময় একটা ভয় কাজ করতে হয় যে যা কিছু রোজগার করা হয়েছে তা চলেও যেতে পারে। ওয়ারেন বাফেট নিজেই এই ভুলটা খুব সুন্দরভাবে বলেছেন। তার মতে, মানুষ এমন টাকা রোজগারের জন্য ঝুঁকি নেয় যা তাদের কাছে নেই এবং যার তাদের প্রয়োজনও নেই। আর এই ঝুঁকিটা নিতে গিয়ে তারা সেটাই হারায় যা তাদের কাছে ছিল এবং যা তাদের সত্যি প্রয়োজন ছিল। এটা নিছকই বোকামি। এই সব কিছু আলোচনার পর আমরা একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এসে দাঁড়াই। সম্ভবত এটাই সবচেয়ে জরুরি প্রশ্ন। টাকার আসল উদ্দেশ্যটা কি? এই যে এত সংখ্যা, এত স্ট্যাটাস, এর পেছনে আসল পুরস্কারটা কি, যা আমাদের অর্জন করা উচিত? গবেষণা বলছে, মানুষ কখন সবচেয়ে বেশি সুখী বোধ করে জানেন? যখন তারা অনুভব করে যে তাদের নিজেদের জীবনের উপর নিয়ন্ত্রণ আছে। অন্য কোনো কিছুর চেয়ে এই অনুভূতিটা অনেক বেশি শক্তিশালী। আর এখানেই হলো মূল কথাটা। টাকা দিয়ে কেনা যায় এমন সবচেয়ে দামি জিনিসটা হলো নিজের সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা।
এটা কিন্তু কোনো তত্ত্বকথা নয়, এটা একদম বাস্তব স্বাধীনতা। যেমন ধরুন, অসুস্থ হলে চিন্তা ছাড়াই ছুটি নেওয়া, বা একটা ভালো চাকরির জন্য তাড়াহুড়ো না করে অপেক্ষা করা, বসের ভয়ে তটস্থ না থাকা, কিংবা হঠাৎ কোনো মেডিকেল এমার্জেন্সিতে আর্থিক দুশ্চিন্তায় না পড়া। আর সবশেষে যখন ইচ্ছে তখন অবসর নেওয়া, বাধ্য হয়ে নয়। তাহলে এই আলোচনা শেষ করার আগে আসুন সবাই মিলে একটা জিনিস ভাবি, যথেষ্ট এই শব্দটার মানে ঠিক কি? কারণ এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই হয়তো টাকা পয়সার এই পুরো খেলাটা জেতা সম্ভব হবে।